আমরা প্রস্তুতি নিচ্ছি এককভাবেই নির্বাচন করবার। আমরা গত 23-24 যে নির্বাচনটা হয়েছে, 23 সালের শুরুর দিকে যখন আমরা এই নির্বাচনটা, তখন আমরা তো জানি না যে আমরা আদৌ নির্বাচন করব কি করব না, তখন আমাদের দাবি দেওয়া ছিল এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের থেকে। কিন্তু তখনই আমরা যেভাবে তৈরি হওয়া শুরু করেছিলাম যে আমরা 300 আসনের কাছাকাছি আমাদের ক্যান্ডিডেট থাকবে, এই ধরনের একটা প্রিপারেশন 23 সালে আমাদের ছিল। সো যেহেতু 23 সালে ছিল এবং তখন এই ফ্যাসিবাদের নিপীড়নের মধ্যে আমরা নির্বাচন করতে যাচ্ছিলাম, তাহলে আগামীতে যখন মানে সামনে যে ফ্রি ফেয়ার সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে আমরা খুবই আশাবাদী যে আমরা 300 জন শক্ত ক্যান্ডিডেট দিয়ে নির্বাচন করতে সক্ষম হবে। তবে আলটিমেটলি নির্বাচন আমরা একক করব না কোয়ালিশনে করব, এগুলো নির্বাচনে আরো কাছাকাছি যেই আমরা পরিষ্কারভাবে বলতে পারবো। বাট এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গায় আমরা তৈরি নিচ্ছি 300 আসনে আমাদের দলের শক্ত ক্যান্ডিডেট দেয়া। প্রথমত হলো আপনি যেটা বললেন যে আপনার উস্কানি দেয়া, আমরা 1 নম্বর তো যেটা পাবলিক সবাই দেখেছে, আমরা সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমেও দেখেছি যে আপনার লেবার ইউনিয়নের নাম নিয়ে যে ঝামেলাগুলো হচ্ছে, এগুলোতে যে লেবার বা লেবার ইউনিয়নরা সংযুক্ত না তা না, কিন্তু এই লেবার ইউনিয়নে যারা বড়ভাবে আওয়াজ তুলছেন ভেতর থেকে, তাদের পরিষ্কার যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ পরিচয় আছে এবং তারা অনেকেই অগাস্টের প্রথমের দিকে পলাতক ছিলেন। এগুলো গণমাধ্যমে চলে আসছে এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক দেখছি। এবং গণমাধ্যম সোশ্যাল মিডিয়ার বাইরে, যেহেতু আমরাও তো রাজনীতি করি, সো এই যে এলাকাগুলোতে এই যে এই গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বেশি, সেখানে কি ইউনিয়ন গুলোর সাথে ওখানে আমাদেরও নেতৃবৃন্দ আছে, আমাদেরও নেতাকর্মীরা আছে, আমরাও কানেক্টেড এবং আমরাও মানে হর হামেশা তাদের কাছ থেকে পরিষ্কারভাবে বার্তা পাচ্ছি যে ঝামেলাগুলোতে উস্কানি, এই যে ফ্যাসিবাদের যে দোসররা ছিল, এই ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, এই ধরনের পরিচয়ের ছেলেপেলেরা বা লোকজনরা এসে বারবার এটাকে একটা ভিন্ন মুখে ঠেলে দিতে চেষ্টা করছে। আমি এক মুহূর্তের জন্য বলছি না যে আমাদের লেবার ইউনিয়নদের কোনো গ্রিভেন্সেস নাই, তাদের কোনো দুঃখ কষ্ট নাই এবং তারা তাদের ডিমান্ড নিয়ে তারা দাঁড়াতে চাচ্ছে না, এটা না, কিন্তু আমি এইটার কথা বলছি না। কিন্তু আমি বলছি এইটাকে আরো আগ্রাসনমূলক, আরো এগ্রেসিভ যে দিকে মানে চেষ্টা করা হচ্ছে, ধাবিত করা, উচ্ছৃঙ্খলা তৈরি করার যে চেষ্টা করা হচ্ছে, এইগুলোর পিছে আপনার এই যে এই শ্রমিক লীগ, যুবলীগ, আওয়ামী লীগের দোসররা বসে আছে। আর দ্বিতীয় আপনি একটা কথা বললেন কি নির্বাচনের সময়, দেখেন নির্বাচনের সময় নিয়ে আমাদের কোনো ডিমান্ড নেই, যে সত্যি কথা, আমাদের কোনো ডিমান্ড নেই। আমরা সুষ্ঠু, সুন্দর, ভালো এবং মানে জনগণের প্রতিনিধিত্বমূলক আমরা নির্বাচন চাই। আমরা যেটা চাই যে এই নির্বাচন দিতে কি কি লাগবে, এই নির্বাচন কি কি হলে ভালোভাবে দেয়া যায়, এগুলো নিয়ে আলোচনা এবং এগুলো নিয়ে কাজ শুরু চাই। কাজ শুরু হলে তখন আস্তে আস্তে আমরা দেখবো কাজ কতদূর অগ্রসর হচ্ছে। সো সেটা 6 মাস লাগবে, 1 বছর লাগবে, 1.5 বছর লাগবে, 2 বছর লাগবে, এগুলো তো কাজ শুরু হওয়ার আগে আমরা আলোচনা করতে পারি না। সো না, সময় নিয়ে আমাদের বড় কোনো দাবি কারোর দিকেই নেই। আমাদের দাবি সুষ্ঠু নির্বাচন এবং সেই সুষ্ঠু নির্বাচন করতে হলে আজকে থেকে তো সেই কাজ শুরু করতে হবে। সো সেই কাজ শুরুটা হলো আমাদের দাবি এবং এই কাজ শুরুর সাথে যেহেতু নির্বাচনের কথা, নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কিন্তু রাজনৈতিক দল। সো রাজনৈতিক দলদের সাথে আলোচনার মাধ্যমে এই যে কাজগুলো, এইটা হলো আমাদের দাবি। আমরা বড় দাগেই জানি যে বাংলাদেশের সংবিধানে মানে এগেন 53 বছর বয়স হয়ে গেছে এই সংবিধানটা। সো আমরা জানি এই 52 বছর সংবিধানের মানে ভুল ত্রুটি বড় দাগে কি কি আছে এগুলো সম্বন্ধে আমরা জানি। তো এর ভিতরে বড় একটা ভুল হলো আর্টিকেল 70 বা 70 অনুচ্ছেদ। 70 অনুচ্ছেদে যেটা পরিষ্কার করে হলো যে ফ্লোর ক্রসিং করা যাবে না। ফ্লোর ক্রসিং করা যাবে না মানে আপনি যেই দলের মেম্বারশিপে মানে যে দলের মার্কা নিয়ে নির্বাচিত হয়ে পার্লামেন্টে সংসদে গেছেন, সেই দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। যদিও আপনি ওই জিনিসটাতে বিশ্বাস নাও বা করেন, ওই দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। শুধু বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না তা না, যখন ভোট হবে তখন আপনি ভোট দেয়া থেকে আপনি আপনার ভোট সাসপেন্ডও করতে পারবেন না। আপনার ভোট দিতেই হবে এবং আপনার দলের হয়েই ভোট দিতে হবে। তাহলে এইটা আমরা বিশ্বাস করি যে সংবিধানের যে প্রিন্সিপাল, সংসদের জন্য যে জিনিসটা সংসদ যেভাবে তৈরি করা, যে সংসদে যে কোনো কেউ যখন যাবে তখন সে জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসাবে যাবে। তাহলে জনগণের ভোট দিয়ে জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যদি যায় এবং সে যদি মনে করে যে তার এলাকার জনগণ যারা তাকে ভোট দিয়েছে তারা একটা পার্টিকুলার বিলের বিরুদ্ধে দাঁড়াতো, কিন্তু তার পার্টি এই বিলটা উত্থাপন করেছে, তাহলে সে কেন জোরপূর্বক ওই বিলের পক্ষে তার ভোট দিতে হবে? সো এই 70 অনুচ্ছেদ মানে আর্টিকেল 70 এইটা আপনার রিসেন্ট করা, বাতিল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে আরো বেশ কিছু আছে, যেমন ফরেন পলিসি, যখন এই আমাদের দেশের রাষ্ট্রনায়ক যেই থাকেন যখন বিদেশের কারোর সাথে চুক্তি করেন, এইটা আপনার র্যাটিফিকেশন পার্লামেন্টে, পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হয়ে এটা আবার নতুন করে পাস হওয়া,
এই যে এরকম গুরুত্বপূর্ণ কিছু আছে। তারপরে এই যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এখানে তাদের দুজনের যে ক্ষমতার যে কোনো মানে ভারসাম্যহীন, এই ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসা, মানে প্রধানমন্ত্রীর হাত থেকে আরো অনেক ক্ষমতা সরিয়ে নেওয়া, যেন আমরা যখন এক্সিকিউটিভ বলি, এক্সিকিউটিভের মূল মাথা আসলে যেন প্রেসিডেন্ট হয়। মানে আমাদের যেই সরকার ব্যবস্থা, ওয়েস্টমিনিস্টার সরকার ব্যবস্থা, সেখানে সরকারের 3টা অঙ্গ থাকে, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি। এই 3টার ভেতরে যদি ভেদাভেদ না থাকে তাহলে আমরা কখনোই গণতন্ত্র পাবো না। আমাদের এই মুহূর্তে সংবিধান যেভাবে আঁকা আছে তাতে 3টার ভিতরে 2টোর পুরোপুরি ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকে, এবং 3 নাম্বারটা মানে জুডিশিয়ারি, মানে আইনি ক্ষেত্র, সেটাও ঘুরে ফিরে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা চলে আসে। তাহলে ওই আকারে আমরা গণতন্ত্র পেতে পারি না। সেইখানে ভারসাম্য ফিরিয়ে আনা, এরকম বড় দাগে কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা বিশ্বাস করি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে আসা। তাদের কাছ থেকেও আমরা শুনতে চাই নতুন বাংলাদেশ থেকে তাদের কি প্রত্যাশা। তো তারা বলবেন, আমরা শুনবো, এবং একত্রিত আওয়াজটাও আমরা বাংলাদেশের জনগণ, সরকার এবং আপনারা, আমাদের মিডিয়া ভাই বোনেরা আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করবো। এটাই ছিল বেসিক ইন এ নাটশেল আমাদের আজকে নীতি নির্ধারণী আপনার পরিষদের বৈঠকের আলোচনা। ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। ছোট একটা প্রশ্ন, আমি আনন্দ রিপোর্টার। বলছিলেন ছাত্র জনতা আন্দোলনে যারা এই স্বৈরাচারী সরকার পতন করেছে, সেই ছাত্র জনতা যারা ছাত্র রয়েছেন তাদের নিয়ে কি প্রত্যাশা, মানে তাদের নিয়ে কি পরিকল্পনা রয়েছে? দেখেন, প্রথমত হলো আমাদের পরিকল্পনা নতুন বাংলাদেশ কোনো একটা গোষ্ঠীর না, মানে শুধু আমরা যারা রাজনীতিবিদ তাদের না, বা আমার দলের না, বা আরেক দলের না, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, বা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের না, বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা বিশালভাবে ভূমিকা রেখেছে। আমি যতদূর লাস্ট কাউন্ট যতদূর পেয়েছি, সবচেয়ে বেশি আহত নিহত ঢাকা শহরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে। সো অনেক বড় জায়গা থেকে অনেক অবদান রেখেছে, কিন্তু অবদান কিন্তু শুধু নিজের জন্য রাখেনি। আমি সম্মুখ থেকে আন্দোলনে ছিলাম, আমি নিজে গুলি খেয়েছি, আমার পাশে 100, 200, 500 জন গুলি খেয়েছে, তাদের সেবা দিতে চেষ্টা করেছি, তাদের সাথে দৌড়াতে চেষ্টা করেছি। একটা জিনিস আমার কাছে পরিষ্কার, আর কারোর কাছে পরিষ্কার হোক আর না হোক, যে এই আন্দোলনের তরুণ ছাত্র সমাজ বা যারাই ছিলেন তারা কেউ নিজের কথা চিন্তা করেছিলেন, তারা সব দেশ এবং তাদের আশেপাশে সবার কথা চিন্তা করেছিলেন। তাহলে সেই চিন্তা করে যদি থেকে থাকে, তাহলে আমি বিশ্বাস করি যে তারাও চাইবেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা নতুন বাংলাদেশ আমরা যেটাই ভাবে সাজাই না কেন, যেন 17.5 কোটি বাংলাদেশের জন্য সাজায়। তবে আমি যে কথাটা বলছিলাম, যে আমরা আজকে যে সিদ্ধান্তটা নিয়েছি, সামনের প্রোগ্রামে আসলে এই ছাত্রদেরই আমরা দাওয়াত জানাচ্ছি, এই তরুণদের দাওয়াত জানাচ্ছি তাদের কাছ থেকে শুনবার জন্য যে তারা আসলে কি চায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের তরফ থেকে আমাদের চাওয়া আমাদের চাওয়া প্রথম হলো যে ওনাদের লক্ষ্য সম্বন্ধে আমাদেরকে একটু পরিষ্কার করবে, এবং দ্বিতীয় চাওয়াটাকে আপনি চাওয়া বলবেন না কি বলবেন আমি ঠিক জানি না, দ্বিতীয় চাওয়া হলো যে আমরা উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছি যে তাদেরকে সহযোগিতা করবার জন্য। সো আমরা চাই তাদের হয়ে কাজ করতে, তাদের জন্য কাজ করতে, তাদেরকে সহযোগিতা দিতে। এই দুটোই আমাদের বড় দাগে চাওয়া, এর বাইরে কোনো তৃতীয় চাওয়া অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই মুহূর্তে আমাদের নেই।